মমতাজের গোপন ভিডিও ফাঁস। পরে দেখবেন শেখ হাসিনার বিকল্পকে এমন প্রশ্ন তুলেছিলেন লুটতরাজরা রিজভী। তারপরে দেখবেন দুর্বল ব্যাংকে রাখা আমানতকারীদের টাকা কতটা ঝুঁকিতে। আরও দেখবেন ভারতে যাচ্ছে ইলিশ, ঢাকায় বাড়ছে দাম। সবশেষে দেখবেন গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই জামায়াত আমির। এখন বিস্তারিত। আওয়ামী লীগের ছত্রছায়ায় যাত্রাপালার মেয়ে মমতাজ অনেক কুকর্ম করে বেরিয়েছে। আওয়ামী লীগের এমপি হবার পর অনেক ইসলাম বিরোধী বক্তব্য দিয়েছে। সেই মমতাজের কুকর্মের একটি ভিডিও ফাঁস হয়েছে। অপরদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে টেলিভিশনের মালিক হওয়া যায়, অর্থবিত্তের মালিক হওয়া যায়, ক্ষমতায় থেকে লুটপাট করে টাকা পাচার করা যায়। এ ধরনের ব্যক্তিরাই বলেছিলেন শেখ হাসিনার বিকল্পকে। স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানে নিহত শহীদ সৈকত চন্দ্র দে এবং শহীদ পারভেজের পরিবারের প্রতি তারেক রহমানের সমবেদনা ও আর্থিক সহযোগিতা প্রদান করে আমরা বিএনপি পরিবার। রিজভী বলেন, আমরা বিএনপি পরিবার বিএনপির পক্ষ থেকে একটি মানবিক সংগঠন, যেটির প্রধান পৃষ্ঠপোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের চেয়ারম্যান হওয়ার আগেও তিনি আন্দোলনে ও ফ্যাসিবাদের নির্যাতনে পঙ্গুত্ব বরণ, চোখ হারিয়ে যাওয়া ও শহীদদের পরিবারের খোঁজ নিয়েছিলেন, সাধ্যমতো সহযোগিতা করেছেন। তিনি বলেন, রাজনীতি তো হচ্ছে মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। শুধু আমি এমপি হব এবং রাষ্ট্রের বড় বড় পদে আসীন হব, এজন্যই রাজনীতি নয়। এটি নির্ধারণ করবে আমি নিজেকে কতটুকু মানব সেবায় নিয়োজিত রেখেছিলাম। তার উপরেই তো মানুষ আমাকে বিবেচনা করবে। তাকে জনপ্রতিনিধি করলে সত্যিকারের অর্থে সে এলাকার ভালো কাজ করবে। রিজভী বলেন, একটা ভয়ঙ্কর দুঃসময় আমরা অতিক্রম করে এসেছি। এখান থেকে আমি যদি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বের হয়ে যাই, কোনো গোয়েন্দা পুলিশ এসে আমাকে গ্রেফতার করবে না, গ্রেফতার করে আয়নাঘরে নিয়ে যাবে না, নির্ভয়ে পথ চলতে পারি। এই পরিবেশটির জন্য গত 15 থেকে 16 বছর ধরে বিএনপির নিরন্তর সংগ্রাম করেছে। এই সংগ্রামে আমাদের অগণিত কর্মী নেতারা গুম খুনের শিকার হয়েছেন। এর একটাই কারণ, আমরা কথা বলতে চাই, স্বাধীনভাবে রাজনৈতিক মতামত প্রকাশ করতে চাই। অন্যের সাথে আমার দ্বিমত থাকতে পারে, কিন্তু তার কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য আমি জীবনও দিতে পারি। এটাই গণতন্ত্রের মূল মন্ত্র। প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় বিদেশে কিভাবে জীবনযাপন করেন, দেশের কত টাকা বেতন পান, এ বিষয়ে প্রশ্ন করার কারো ক্ষমতা ছিল না মন্তব্য করে তিনি বলেন, এ বিষয়ে লিখেছেন বয়োজ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান। তাকে তুলে নিয়ে গ্রেফতার করে কি অমানবিক নির্যাতন করা হয়েছে। 72 থেকে 75-এ শেখ হাসিনার বাবার আমলেও একই ভয়াবহ অবস্থা ছিল। রক্ষী বাহিনীর সেই বিভৎস কাহিনী এখনও অনেকে ভুলতে পারে না, যারা সেই সময় যুবক ছিল। বাবার অপশাসনের কথা যদি মেয়ের আমলে কেউ বলতো, তবে তাকে আর ফিরে পাওয়া যেত না। বিএনপিকে 2 টুকরো করবার ষড়যন্ত্র ব্যর্থ হলে দিল্লির সাথে মিলে 1/11 সরকার 2008 সালের সাজানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে একচেটিয়াভাবে বিজয়ী করবার পরিকল্পনায় সফল হয়। তৎকালীন সেনাপ্রধান জেনারেল মুইন 2008-এর শুরুতে ভারত সফরে গিয়ে হাসিনাকে ক্ষমতায় আনা এবং তার ব্যক্তিগত লাভের সকল বন্দোবস্ত করে আসেন। বিনিময়ে বাংলাদেশের সার্বভৌমত্ব দিল্লির শাসকের চরণতলে বিসর্জন দেওয়া হয়। সে সময় কংগ্রেস ভারতের রাষ্ট্র ক্ষমতায় ছিল। হয়তো বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত সকল জেনারেলরা সেদিন এভাবে দেশের সার্বভৌমত্ব বিসর্জন দেয়াকে সমর্থন না করলেও তারা কেউ সাহস করে প্রতিরোধ কিংবা প্রতিবাদ করেন নাই। সকল জেনারেলদের সমভাবে অপরাধী সাব্যস্ত না করলেও যে সমস্ত প্রভাবশালী সামরিক কর্মকর্তারা 2007 এবং 2008 সালে ভারতের কাছে দেশের স্বাধীনতা বিকিয়ে দিয়েছিলেন, তাদেরকে চিহ্নিত করা আবশ্যক। বিপ্লবী ছাত্র জনতাকে সতর্ক করে বলছে, বিদ্রোহীদের চিনতে না পারলে অগাস্ট বিপ্লবের সফলতা ধরে রাখা কঠিন হবে। বাংলাদেশের জনগণের স্মৃতি ঝুলিয়ে নেয়ার কাজে সহায়তার জন্য সেই সময়ের সেনাবাহিনীর মধ্যকার মূল অপরাধীদের একটি তালিকা দেওয়ার চেষ্টা করছি। 1. জেনারেল মঈন ইউ আহমেদ। 2. লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। 3. মেজর জেনারেল এটিএম আমিন। 4. লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ। 5. ব্রিগেডিয়ার জেনারেল বারী। সেনাবাহিনীকে ব্যবহার করে যে শেখ হাসিনা 2009 সালের জানুয়ারির প্রথম সপ্তাহে ক্ষমতায় আসীন হলেন,
তিনি ২ মাস অতিক্রান্ত হওয়ার আগেই বিডিআর বিদ্রোহের মোড়কে বাংলাদেশ সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করলেন। এ যেন আরেক পলাশী। ১৭৫৭ সালের সেই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফর, সেনাপতি রায় দুর্লভ এবং ইয়ার লতিফ খান দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্লাইভের সাথে হাত মিলিয়েছিল। এবার ২০০৯ সালে দেশবাসী অবাক হয়ে দেখল যে ২ দিন ধরে বিডিআর সদর দফতরে সেনা কর্মকর্তাদের নির্বিচারে হত্যা এবং তাদের পরিবারের ওপর অবর্ণনীয় বর্বর নির্যাতন চললেও ভারতীয় দালাল সেনাপ্রধান সহ নপুংসক জেনারেলরা কেবল নীরবে দেখে গেলেন। সেনাবাহিনীর চোখের সামনে তাপস, নানক, ইনু, মেনন, সাহারা খাতুনরা বিনা বাধায় বিডিআর সদর দপ্তরে যাওয়া আসা করতে পারলেও সেনা সদস্যদের জন্য ওই এলাকা আউট অফ বাউন্ড হয়ে রইল। সব তারকাখচিত জেনারেলরা কাপুরুষের মতো শেখ হাসিনার হুকুম তামিল করে গেলেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর মর্যাদা ধূলিসাৎ হয়ে যেতে ভারতকে সহায়তা করলেন। সেনাপ্রধান জেনারেল মঈন সহ তৎকালীন সকল জিওসি, ডিজিএফআই এর উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ এবং সেনা সদর দফতরের সকল জেনারেলকে বিডিআর হত্যাকাণ্ডে হয় সহযোগিতা অথবা নিষ্ক্রিয়তার জন্য অভিযুক্ত করতে হবে, নইলে ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। সহযোগিতা অথবা নিষ্ক্রিয়তার জন্য অভিযুক্ত করতে হবে, নইলে ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। দানব শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন প্রায় ১৬ বছর দীর্ঘায়িত করতে মুখ্য ভূমিকা পালন করেছে ভারত। দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপর দিল্লির একচ্ছত্র প্রভুত্ব বিস্তারের আকাঙ্ক্ষা নতুন কিছু নয়। ১৯৪৭ সালে উপমহাদেশে ১৯০ বছর ব্যাপী ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান হতেই ভারত এই অঞ্চলে প্রভুত্ব কায়েমের পরিকল্পনা গ্রহণ করে। ১৯৪৯ সালে ভুটানের হাতে মোচড় দিয়ে আধিপত্যবাদী দেশটি যে একটি অন্তকালীন প্রভুত্বমূলক চুক্তি সম্পাদন করেছিল, তার সঙ্গে হিমালয়ের ক্ষুদ্র রাজ্যটির ১৯১০ সালে সম্পাদিত ব্রিটিশ হেজেমনিক চুক্তির কোনো চরিত্রগত পার্থক্য ছিল না। ফলে আজ পর্যন্ত ভুটানকে আধা স্বাধীন দেশের অমর্যাদা নিয়েই টিকে থাকতে হচ্ছে। ভারতের অনিচ্ছার ফলে জাতিসংঘের ৫ সদস্যের মধ্যে কারোর সঙ্গেই ভুটানের অদ্যাবধি আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হতে পারে নাই। উপনিবেশ উত্তর দক্ষিণ এশিয়ায় সৃষ্টি থেকেই পাকিস্তান তার সামরিক ও অর্থনৈতিক দুর্বলতা সত্ত্বেও ভারতের আঞ্চলিক প্রভুত্ব কায়েমের স্বপ্ন বাস্তবায়নে যথাসাধ্য বাধা দিয়ে এসেছে। আফগানিস্তানের সাথে ভারতের কোনো সীমান্ত না থাকার ফলে সেখানে ভারতের থাবা বিস্তারের প্রচেষ্টা কোনো কালেই তেমন ফলপ্রসূ হয় নাই। কখনো রাশিয়া আবার কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের লেজুর হয়ে ভারতকে কাবুলে কাজ করতে হয়েছে। নেপাল, শ্রীলঙ্কা এবং মালদ্বীপও ভারতীয় প্রভুত্বকে আজ পর্যন্ত মেনে নেয় নাই। দেশগুলির জনগণ ভারতীয় হেজেমনির বিরুদ্ধে অব্যাহতভাবে লড়াই করে যাচ্ছে। বাংলাদেশের গল্প অবশ্য অনেকটা ভিন্ন। ১৯৭১ সালে ভারত দক্ষিণ এশিয়ায় প্রভুত্ব কায়েমের মোক্ষম সুযোগকে কাজে লাগানোর জন্যই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সর্বাত্মক সহায়তা প্রদান করেছিল।